উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। মোংলা পায়রায় ৭ ও চট্টগ্রাম কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত। অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধ ঘোষণা। বিএনপির পলাতক নেতা লন্ডনে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ প্রধানমন্ত্রীর। ঢাকা দক্ষিণ সিটিতে ৪ প্রকল্পের ভিত্তি স্থাপন। এমপি আনোয়ারুল আজিমকে নিষ্ঠুরভাবে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান। ঘটনা তদন্তে কলকাতায় যাচ্ছে ৩ সদস্যের গোয়েন্দা দল। এবং অর্থনীতির গেম চেঞ্জার হতে চলেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বিভিন্ন দেশের বাণিজ্য হাবে পরিণত হওয়ার আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে শনিবার সন্ধ্যার পর থেকে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় মোংলা ও পায়রায় ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ রোববার দুপুর নাগাদ আঘাত হানতে শুরু করতে পারে বলেও জানায় সংস্থাটি। এর প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও দেশের ৮টি বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক রয়েছে সরকার। শনিবার সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। ঘূর্ণিঝড় মোকাবেলায় ৮০,০০০ স্বেচ্ছাসেবক ও উপকূলে ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রোববার সন্ধ্যা নাগাদ রেমাল বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। রাত্রে ১২টা ১টা নাগাদ এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ৮০,০০০ স্বেচ্ছাসেবক ও উপকূলে ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা আছে। প্রায় ৪,০০০ আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। এবং খাদ্যের জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনো খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা ঝুঁকিতে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি এফেক্টেড হতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সম্ভাবনা। বিএনপির পলাতক নেতা লন্ডনে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটি ক্ষমতায় থাকতে দুর্নীতি, লুটপাট, অস্ত্র চোরাচালান আর খুনের রাজনীতি করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, সে পরিস্থিতি পাল্টে দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়েছে আওয়ামী লীগ। শনিবার ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ৪ প্রকল্পের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকায় কোনো বস্তি থাকবে না বলে ঘোষণা দেন সরকার প্রধান। রিপোর্ট করেছেন নাসির উদ্দিন। পাকা ভবন পাচ্ছে ২০২৩ সালের ৪ এপ্রিল অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্স। নির্মাণাধীন ভবনের নাম দেয়া হয়েছে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান। ১০ তলা বিশিষ্ট মার্কেটে ৫টি সাধারণ ও ৬টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। কাজ শেষ হতে সময় লাগবে ৩ বছর। বঙ্গবাজার কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজও উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান তৈরিতে সহায়তা দেয়া হবে। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে,
সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। শেখ হাসিনা বলেন, রিকশাওয়ালা, দিনমজুর সহ প্রতিটি মানুষের আধুনিক বাসস্থানের ব্যবস্থা করতে চায় সরকার। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না, আবার ওই রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, তো মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে সেইভাবে করে দেব, সেই পদক্ষেপও আমরা নিয়েছি। বিএনপির পলাতক নেতা লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেশা, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার পর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেয়ার যে চেষ্টা হয়েছে তা এখনও অব্যাহত আছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সম অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। 15 আগস্টে জাতিপিতাকে হত্যার পর প্রথম যখন ঘোষণা দেয় তখন এই বাংলাদেশকে একটা ধর্মীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার চেষ্টা করেছিল, ঘোষণাও দিয়েছিল খুনিরা, কিন্তু সেটা টেকে নাই, বাংলাদেশের মানুষ সেটা নেয়নি। কারণ বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবেই গড়তে চেয়েছিলেন। এই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনায় উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। তা আমাদের সেটাই লক্ষ্য যে আমরা সেইভাবেই দেশকে গড়ে তুলব। প্রথমে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্য থাকলেও পরবর্তীতে আধিপত্যের লড়াই সহ নানা কারণে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যমে নানা ধরনের গল্প প্রচার হচ্ছে, তাই সবকিছু জানানো সম্ভব নয়। ঘটনা তদন্তে শিগগিরই 3 সদস্যের গোয়েন্দা পুলিশের দল কলকাতায় যাচ্ছে বলেও জানান হারুনুর রশিদ। রিপোর্ট করেছেন কাজী ইহসান বিন্দিদার। এমপি আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় এখন অবধি আটককৃতদের জবানবন্দি, কয়েকটি সিসিটিভি ফুটেজ ছাড়া মরদেহ এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র কোনো কিছুই উদ্ধার হয়নি। ঢাকায় দায়ের হওয়া মামলার সূত্র ধরে সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া নামে এক চরমপন্থী নেতা, প্রধান সন্দেহভাজন বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমান এবং ফয়সাল নামে একজনকে রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে কিছু আলামত পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলাটি রুজু করেছে। টাকা পয়সা ছাড়াও এখানে আধিপত্য বিস্তার। ধৃতদের জবানবন্দির বরাত দিয়ে ডিবি পুলিশ বলছে, প্রথমে এমপি আজিমকে হত্যার পরিকল্পনা ছিল না, ছিল হানি ট্র্যাপিং এর ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করা। সেই পরিকল্পনা ভেস্তে গেলে তাকে হত্যা করা হয়। তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা, এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। দেহাংশ, ডিএনএ টেস্ট, আলামত এবং অস্ত্র উদ্ধার সহ নানা বিষয়ে তিনি বলেন, সবকিছু গণমাধ্যমকে জানানো সম্ভব নয়। গণমাধ্যমে প্রকাশিত বেশিরভাগ তথ্য বিভ্রান্তিকর। অনেক মিডিয়া, গণমাধ্যমে অনেক ধরনের গল্প আসতেছে, প্রমাণ তো আমাদের কাছে আছে। আমি তো আপনার সে তথ্য দেব না। আনার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 2 দেশে কয়েকজন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। আমরা সেখানে যাই, গেলে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। কাজী ইহসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তি এখনও তৎপর বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের 3 দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল।
প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। কবির সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বলেন, বিজয় সুসংহত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটনের বিকল্প নেই। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে, শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে, জনস্বার্থে, জাতীয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। অতিরিক্ত ঋণ করে সরকার দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের অবৈধ আদেশ না মানার আহ্বান জানান। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মোটর চালক দল। এতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি নেতা আব্দুস সালাম ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মানুষ পথে নামবে, অর্থনীতির সংকটে, আন্তর্জাতিক সংকটে, নিজেদের রাজনৈতিক সংকটে, কারণ উনি ক্ষমতায় ছাড়বেন না। ক্ষমতা ছাড়লে, ক্ষমতা ছাড়ার পর ঘর থেকে বেরোতে পারবে না আওয়ামী লীগের নেতারা। জনগণের ভোট জনগণ দিতে চায়, আর সেই ভোট ঠেকানোর জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করছে এই আওয়ামী লীগ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এবার এক আলোচনা অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে এক এক সময় এক এক কথা বলছেন প্রধানমন্ত্রী। আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাঁটি করব, কিন্তু আপনি তো নিজের মুখে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন সেটি ভুলবে না। এইটা আপনি বলছেন এই কারণেই যে আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে, এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার পেতে চাচ্ছেন। সরকারের ক্ষমতার মসনদ একদিন উল্টে যাবে বলে মন্তব্য করেন বিএনপির মুখপাত্র। যে কোনো মুহূর্তেই এই পেরেক ভেঙে যাবে এবং এই তক্তপোষ আপনার উল্টে যাবে। ওবায়দুল কাদের সাহেব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হতে চলেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। পূর্ণমাত্রায় চালু হলে যা আন্তর্জাতিক বন্দরের মর্যাদা পেতে পারে। সমুদ্র সম্পদ ব্যবহারের পুরো প্রক্রিয়া শেষ হলে মাতারবাড়ি বন্দর হবে থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, ভুটান, নেপাল সহ এ অঞ্চলের বাণিজ্যের হাব। সবকিছু ঠিক থাকলে আগামী 70 থেকে 80 বছরের বন্দরের সুবিধা সম্পন্ন হয়ে আসছে মাতারবাড়ি। কক্সবাজারের সেই উপকূল ঘুরে এসে 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে 70 কিলোমিটার দূরে হলেও কাগজে কলমে পতেঙ্গার ওই বন্দরের নতুন টার্মিনাল হিসেবেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিদ্যমান ব্যবস্থায় চট্টগ্রাম ও মোংলাতে 190 মিটার দীর্ঘ ও 9.5 মিটার গভীরতার ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। তাই গভীর সমুদ্রে নোঙর করা বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে বন্দরে পণ্য আনা নেয়ার কাজ চলে। শুরুতে শুধুই মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যেটি হবার কথা থাকলেও কার্যত এখন এটি হতে চলেছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। আমরা আশা করছি আগামী অগাস্টের মধ্যেই ডিপিপি অ্যাপ্রুভাল হয়ে যাবে, দেন আমরা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কাজ শুরু করতে পারবো। গভীর সমুদ্র থেকে 16 মিটার গভীরতায় কৃত্রিম চ্যানেলে সরাসরি মাতারবাড়িতে নোঙর করছে বিশালদেহী জাহাজগুলো। ফলে চট্টগ্রাম বন্দরের চেয়ে এখনই ভিড়ছে কয়েকগুণ বেশি লোডবাহী জাহাজ। 1 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার কার্গো জাহাজের মাদার ভেসেলে পণ্য ওঠানামার জন্য এখন আর সিঙ্গাপুর বা কলম্বোতে যেতে হবে না। যেখানে চট্টগ্রাম বন্দরে এখন 2 থেকে 2.5 হাজার টিউজ কন্টেনার নিয়ে জাহাজ আসে এবং প্রতিদিন আমাদের
3 থেকে 4 হাজার টিউজ কন্টেনার ইম্পোর্টেড কন্টেনার এসে থাকে। তার মানে একটা কন্টেনারেই যদি মনে করেন 8,000 আসে, তার মানে 2 দিনের ইম্পোর্ট চলে আসতে পারে। ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্য বার্মা এমনকি চীনের কুনমিং বন্দরের চেয়েও বেশি সুবিধা সম্পন্ন হয়ে উঠতে পারে এই মাতার বাড়ি। সেভেন সিস্টার এখানে যারা আছেন এই রাজ্যগুলোরও সুবিধা পাবে। ভুটান, নেপালও সুবিধা নিতে পারবে। বাংলাদেশের আগামী 70-80 বছরের কিন্তু বন্দরের চাহিদা পূরণ হবে। এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতির একটা বড় ধরনের গেম চেঞ্জার হবে। পানিপথের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা মাতারবাড়ি পুরোদমে চালু হলে এর সঙ্গে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের নেটওয়ার্ক যুক্ত হবে। সঠিক ব্যবস্থাপনা থাকলে খুলবে সম্ভাবনার নানা দোয়ার। কেবলমাত্র তো এটাকে একটা বন্দর হিসেবে দেখছি না, এটা চারিদিকে একটা ইন্ডাস্ট্রিয়াল স্পেশাল ইকোনমিক জোন হবে বলে আশা করছি, যেখানে জাপানের বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, তারা এটাকে বিগ বি বলে, সেইটার আওতায় তারা চীনে তাদের যেসব বিনিয়োগ সেটা তারা অনেক কিছুই বাংলাদেশে নিয়ে আসতে চায়। যে ধরনের বিনিয়োগ আসবে সেই বিনিয়োগের জন্য যাতে আমরা প্রফেশনালদেরকে দিতে পারি সেইটা লাগবে। গত বছরের 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরের ভিত্তি স্থাপন এবং নতুন চ্যানেলের উদ্বোধন করেন। তবে যে পরিমাণ পণ্য খালাসের সম্ভাবনা রয়েছে তার জন্য সড়ক পথ কতখানি তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকছে শুরু থেকেই। মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে দাঁড়িয়ে থাকা এই জাহাজটি একই সাথে গভীর সমুদ্র বন্দরের স্বপ্ন যেমন দেখাচ্ছে, তেমনি এর গভীরতাকে কাজে লাগিয়ে এমন বড় জাহাজ এখানে আসাকেও গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এর ফলে বিদ্যুতের দাম, উৎপাদন খরচ অনেক কমে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। বুরহানুল হক সম্রাট, মোহনা সংবাদ, মহেশখালী, কক্সবাজার। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে বিত্তবান সহ সবাইকে শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। শনিবার মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিষ্ঠানের সাফল্য ও সুনাম ধরে রাখতে সবাইকে ভেদাভেদ ভুলে কাজ করার তাগিদ দেন এই বীর মুক্তিযোদ্ধা। রেজা খানের রিপোর্ট। দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 1337 শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় রূপনগর ক্যাম্পাসে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারকে বয়েজ স্কাউটের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। অডিটোরিয়ামে সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখলাক আহমদ। ভালো একজন মানুষ তৈরি করার ব্রত নিয়ে এবং লক্ষ্য নিয়ে এগিয়ে আমরা চলেছি। প্রতিষ্ঠানের গৌরব ধরে রাখতে নিজেদের প্রত্যয়ের কথা জানান শিক্ষকরা। মণিপুর স্কুল এবং কলেজের যে ফুল বাগান, এই বাগানের স্বপ্নদ্রষ্টা আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপি। আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের এই কলেজটা তোমাদেরকে সংবর্ধনা দিচ্ছে। সামনের 2 বছর তোমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। তোমাদের এখন থেকে সময়ের মূল্য দিতে হবে। তোমাদের পরবর্তী ভালো সাফল্যমণ্ডিত জীবনের দিকে আমরা তোমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে। আমাদের স্কুলে শেখা মূল্যবোধ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সফলতা প্রাপ্ত করতে সহায়তা করবে। আমার বাবা, চাচা, ফুফু সবাই এখান থেকে পড়ছে এবং এখান থেকে পড়ে তারা আজকে 99% ডাক্তার। সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সবাইকে শিক্ষা খাতে বিনিয়োগ করার আহ্বানও জানান তিনি। এই কলেজে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি প্রতিষ্ঠিত করি। এই জায়গাটিও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাই শিক্ষাকে শিল্প হিসাবে তিনি ঘোষণা করেছেন এবং সবাইকে বলেছেন যে আপনারা এই শিল্পে বিনিয়োগ করেন। যারা ভালো ফলাফল করেছে তারা মণিপুর কলেজেই ভর্তি হবে এমন আশা জানিয়ে এদের পড়াশোনায় বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেন এই বীর মুক্তিযোদ্ধা। যারা জিপিএ 5 প্রাপ্ত তাদের জন্য ভর্তি ফি এবং বেতন অর্ধেক মকুব করা হবে। প্রতি মাসে 1000 টাকা করে বৃত্তি প্রদান করা হবে যারা জিপিএ 5 প্রাপ্ত। কলেজে যারা জিপিএ 5 প্রাপ্ত হবে প্রত্যেক শিক্ষার্থীকে
নগদ 5,000 টাকা করে দেওয়া হবে। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গৌরব ধরে রাখতে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার তাগিদ দেন কামাল আহমেদ মজুমদার। এই কলেজ যাতে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কলেজ হিসাবে আমরা পরিগণিত করতে পারি, সবার মুখে মুখে যাতে এই কলেজের নাম থাকে। শেষে কৃতি শিক্ষার্থীদের গলায় মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে একটি ওষুধ তৈরির কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশে নতুন প্রযুক্তিতে কারখানা ও ওষুধ তৈরিতে ভারতীয় প্রতিষ্ঠান কাজ করছে। স্বাস্থ্য খাতে নতুনত্ব নিয়ে আসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের জন্য সানফার্মার প্রশংসা করেন তিনি। All the people who have been involved in these endeavors, all the staff members of Sun Pharma and all other related workforce who have worked very hard, I am sure, to make today's event successful. So a very, very hearty congratulations to all of you. ডিমের বাজারে অস্থিরতার জন্য তেজগাঁও ডিম সমিতির কারসাজিকে দায়ী করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সুমন হাওলাদার অভিযোগ করেন, প্রাণী সম্পদ অধিদপ্তর ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কর্পোরেট প্রতিষ্ঠানকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েও প্রান্তিক খামারিরা থেকে যাচ্ছে উপেক্ষিত। ডিম ও মুরগির সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি বন্ধ খামার চালু করতে আগামী বাজেটে প্রান্তিক পোল্ট্রি খামারিদের জন্য 1000 কোটি টাকা বরাদ্দের দাবি জানান তিনি। কর্পোরেট গ্রুপের পোল্ট্রি ফিড এবং মুরগির বাচ্চার সিন্ডিকেট থেকে প্রান্তিক খামারিদেরকে মুক্তি করতে হবে এবং বাজার ব্যবস্থাপনায় যে সিন্ডিকেট আছে, বিশেষ করে প্রধানত তেজগাঁও ডিম সমিতি একটি দাম নির্ধারণ করেন। এই দামকে প্রথমে তারা মেসেজ করেন, পরবর্তীতে তারা ফেসবুক পেজে এটাকে পোস্ট করা হয় এবং এই দামই প্রান্তিক খামারিকে ডিম বিক্রি করতে বাধ্য হয়। শাহাদাত নামে নতুন জঙ্গি গ্রুপ খুলে আনসার আল ইসলামের সাংগঠনিক কার্যক্রম চলছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। শনিবার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সংগঠনের রিক্রুটিং শাখার প্রধান সহ 3 জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত নতুন এই গ্রুপের সদস্য সংখ্যা 100-র কাছাকাছি বলেও জানান কমান্ডার আরাফাত। শাহাদাত নামের একটি নতুন গ্রুপ, কিন্তু এটি আসলে আনসার আল ইসলামেরই একটি অংশ। এই সংগঠনটি আসলে তাদের সদস্য সংখ্যা প্রায় 100 অর্থাৎ 100-র কাছাকাছি। তবে তারা ঢাকা, চট্টগ্রাম এবং সাতক্ষীরা সহ যশোর সহ অন্যান্য এলাকার কর্মী রিক্রুটিংয়ের একটি কাজ তারা করছিল। প্রবাস সংবাদ। প্রবাসীদের সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা নিয়ে সৌদি আরবের জেদ্দায় যাত্রা শুরু হলো আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহ আল জিজানি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের 3য় শাখা। আলবালাদ রিয়াদ ব্যাংকের সামনে এর উদ্বোধন করেন সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও আলামিন গ্রুপের চেয়ারম্যান আব্দুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের কর্ণধার মঞ্জুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ক্ষুদ্র ঋণের জনক দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নোবেল পুরস্কারের টাকা দিয়ে তিনি দরিদ্র কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করেন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের নোবেল বিজয়ীর প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে বহু মানুষ পথে বসেছে উল্লেখ করে হানিফ বলেন, সেই টাকা পরিশোধ করতে না পারলেও অসহায় মানুষের ঘরের টিনও খুলে নেওয়া হয়। এই মাইক্রো ক্রেডিটের জনক ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার এলাকার কৃষকদেরকে উনি ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন এবং সেই ঋণ দিয়ে চাষিদেরকে উনি সহায়তা করেছিলেন তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। কিন্তু আমাদের এখনকার সমাজে যে ক্ষুদ্র ঋণ প্রবর্তক হিসাবে যে নোবেল পুরস্কার বিজয়ী, তার সম্বন্ধে কিন্তু বহু অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে বহু মানুষ নিঃস্ব হয়েছে। সুদের টাকা না দিতে পারার কারণে কিন্তু তার ঘরের চালা খুলে নিয়ে আসা হয়েছে। 2.5 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার
তিতাস ক্ষেত্রের 14 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্বালানি সচিব নুরুল আলম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কূপটি থেকে দৈনিক 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। দৈনিক প্রায় 29 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন কূপটি 2000 সালে খনন করা হয়, কিন্তু গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠায় 2021 সালের 1 নভেম্বর কূপটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের 2500-এ র্যাব পরিচয়ে আব্দুল বাতেন নামে এক সুতা ব্যবসায়ীর 55 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে মেয়ে জামাই রানাকে নিয়ে প্রাইভেট কারে চেপে বাড়ি যাচ্ছিলেন বাতেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 55 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পেছন পেছন ধাওয়া করলে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার রেখে টাকাসহ পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ গিয়ে গাড়িটি জব্দ করে। এর আগে গত 17 মে ভুলতা এলাকা থেকে পুলিশ সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 29 মে পটুয়াখালী জেলার 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা রয়েছে। এই 3টি উপজেলার ভোটাররা 5,08,833 জন, যেখানে ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করে চলেছে সংশ্লিষ্ট প্রশাসন। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। আগামী 29 মে তৃতীয় ধাপে পটুয়াখালী জেলার 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা রয়েছে। 362.46 বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী সদর উপজেলাটি 124টি গ্রাম, 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,16,462 জন। এর মধ্যে পুরুষ 1,55,395 জন ও 1,61,067 জন নারী রয়েছেন। উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,95,146 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 1,48,647 জন ও নারী ভোটার সংখ্যা 1,46,490 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন। এদিকে মির্জাগঞ্জ উপজেলা 167.18 বর্গ কিলোমিটার আয়তনের উপজেলাটিতে 73টি গ্রাম ও 6টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,21,716 জন। এর মধ্যে পুরুষ 59,292 জন ও নারী 62,424 জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার রয়েছেন 1,13,895 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 58,008 জন ও নারী ভোটার রয়েছেন 55,887 জন। অন্যদিকে দুমকি উপজেলাটি 92.41 বর্গ কিলোমিটার আয়তনের উপজেলায় 24টি গ্রাম ও 5টি ইউনিয়ন রয়েছে। এই উপজেলায় মোট জনসংখ্যা 70,655 জন। এর মধ্যে পুরুষ 33,802 জন ও নারী 36,853 জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলাটিতে পুরুষ ভোটার সংখ্যা 36,170 জন ও নারী ভোটার রয়েছেন 35,585 জন। আগামী 29 মে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করবেন ভোটাররা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। মোংলা, পায়রায় 7 ও চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত। অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধ ঘোষণা। বিএনপির পলাতক নেতা লন্ডনে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ প্রধানমন্ত্রীর। ঢাকা দক্ষিণ সিটিতে 4 প্রকল্পের ভিত্তি স্থাপন। এমপি আনারুল আজিমকে নিষ্ঠুরভাবে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান। ঘটনা তদন্তে কলকাতায় যাচ্ছে 3 সদস্যের গোয়েন্দা দল। এবং অর্থনীতির গেম চেঞ্জার হতে চলেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বিভিন্ন দেশের বাণিজ্য হাবে পরিণত হওয়ার আশা। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন
www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।